এখন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আজকের সভার বিশেষ অতিথি অধ্যাপক সতীপ্রসাদ মাইতি মহাশয়। তার সম্বন্ধে যতটুকু জানি তিনি একজন অধ্যাপনার পাশাপাশি সাহিত্য অনুরাগীও বটে এবং সাহিত্যিকও বটে। তো আমরা আজকের সভায়, এই প্রাতঃকালীন সভায় তাঁকে পেয়ে আমরা যাঁরপন্নায় আনন্দিত। তাঁকে ডেকে নেব মঞ্চে, কিছু কথা শুনবো তার কাছে। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। পূজনীয় আশ্রম অধ্যক্ষ মহারাজ স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি, পূজনীয় স্বামী বাসবানন্দজি মহারাজ, ব্লাইন্ড বয়েজ একাডেমির অধ্যক্ষ ব্রহ্মচারী অসীম চৈতন্য মহারাজ, এই বিদ্যালয়ের যাঁরা শিক্ষক এবং আমার সামনে বসে আছেন এই বিদ্যালয়ের ছাত্রেরা, আমার স্নেহভাজন ছাত্রেরা, আদরের ছাত্রেরা, আমি সবাইকে যথাযোগ্য সম্ভাষণ জানাই। আমাদের আশ্রম অধ্যক্ষ স্বামী শাস্ত্রজ্ঞানন্দজি একজন অসাধারণ সুবক্তা। ওনার সামনে কিছু বলতে পারার যে সুযোগ পেয়েছি সেটার জন্য আমি খুবই কৃতজ্ঞ, কিন্তু একই সঙ্গে একটু সন্ত্রস্ত। তার কারণ যেটা বলছিলাম, উনি একজন অসাধারণ বাগ্মী। আরেকটি সংকোচের কারণ আছে। আমাদের নরেন্দ্রপুর রামকৃষ্ণ বিদ্যালয়ের অনুষ্ঠান একটি চলছে এখন। সিনিয়র সেকশনের সামনে যে আম্রকুঞ্জ, সেখানেই রবীন্দ্র জয়ন্তী উদযাপিত হচ্ছে। সেখানে আশ্রম অধ্যক্ষ হিসাবে ওনার উপস্থিতি খুবই জরুরি। তো আমার এই জন্য সংকোচ হচ্ছে যে আমার জন্য উনি আটকে আছেন। আমি প্রধানত এখানকার ছাত্রদের জন্য কিছু বলবো। বড়রা, আমি যা বলবো বড়রা অধিকাংশই তা জানেন। আমার কাছ থেকে নতুন কিছু শুনবেন এটা আমি আশা করি না। তবে তোমরা যারা ছোটরা এখানে আছো, একটু ক্ষীণ আশা আছে যে আমার কাছ থেকে নতুন কিছু শিখতেও পারো। এটা ধরে নিয়ে আমি কিছু বলবো। তোমরা সবাই জানো যে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন, এবং এই নোবেল পুরস্কারটি পেয়েছিলেন 1913 সালে। এই নোবেল পুরস্কার পাওয়াটা কিন্তু একটা বিশাল ব্যাপার। পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ণ, সম্মানজনক এই পুরস্কার, সাহিত্যের জন্য নোবেল পুরস্কার। এটি রবীন্দ্রনাথ পেয়েছিলেন, এবং তোমরা নিশ্চয়ই জানো যে রবীন্দ্রনাথ শুধু প্রথম ভারতীয় নন, রবীন্দ্রনাথ প্রথম এশিয়াবাসী এবং অশ্বেতাঙ্গ সাহিত্যিক যিনি এই বিরল সম্মানটি অর্জন করেছিলেন। তার মানে নয় যে রবীন্দ্রনাথ এর আগে বিখ্যাত ছিলেন না। রবীন্দ্রনাথ যখন নোবেল পুরস্কার পান তখন তার 52 বছর বয়স। তার আগেই তিনি প্রচুর লিখে ফেলেছেন এবং নিজের দেশে যথেষ্টই সমাদৃত। তিনি প্রচুর কবিতা লিখে ফেলেছেন, অন্তত 12টি কাব্যগ্রন্থ লিখে ফেলেছেন, 16টি প্রহসন নাটক লিখে ফেলেছেন, কাব্যনাট্য লিখেছেন, গীতিকাব্য লিখেছেন, 21টি প্রবন্ধের বই লিখেছেন, 2টি পত্র সংকলন বের করেছেন, প্রচুর ছোট গল্প লিখেছেন, এবং নিজের দেশে তার নাম সর্বত্র শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত।
তবু এ কথা অস্বীকার করা যাবে না যে 1913 সালে তার নোবেল পুরস্কার প্রাপ্তি তাকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছিল। এবং আমরা শুধু বাঙালি নয়, ভারতবাসী নয়, বিশ্ববাসীর কাছে এটা একটা বিশাল ঘটনা। আজ পর্যন্ত আমাদের ভারতবর্ষে আর কোনো দ্বিতীয় সাহিত্যিক নেই যিনি এই নোবেল পুরস্কার পেয়েছেন। এবং আরেকটা কথা মনে রাখতে হবে, রবীন্দ্রনাথ 1913 সালে এই পুরস্কার পেয়েছিলেন। 1901 সাল থেকে নোবেল পুরস্কার সাহিত্যের জন্য দেওয়া হতে থাকে 1901 সাল থেকে আজ পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এতজন নোবেল পুরস্কার পেয়েছেন। কিন্তু আশ্চর্য ব্যাপার, রবীন্দ্রনাথকে নিয়ে আমাদের দেশে যে উন্মাদনা, সেটি আর কোনো দেশে আমরা দেখতে পাই না। এর আগেও তো প্রচুর, এখনও পাচ্ছেন, সাহিত্যের নোবেল পুরস্কার পাচ্ছেন। কিন্তু এই যে রবীন্দ্র জয়ন্তী আমরা বলি, এই রবীন্দ্র জয়ন্তী প্রায় 1 মাস ধরে হবে। শুধু শহরে নয়, গ্রামে গঞ্জে, প্রত্যন্ত গ্রামেও। এবং আমরা যখন তোমাদের মতো ছোট ছিলাম, মেদিনীপুরের কোনো প্রত্যন্ত গ্রামেও আমরা দেখেছি দুর্গাপূজা, সরস্বতী পূজা এবং রবীন্দ্র জয়ন্তী। এবং এই 1 মাস ধরে রবীন্দ্রনাথের গান, রবীন্দ্রনাথের নাটক, রবীন্দ্রনাথের কবিতা, রবীন্দ্রনাথের হাস্যকৌতুক, রবীন্দ্রনাথের নৃত্যনাট্য, এগুলি পরিবেশিত হবে। বাংলার আকাশ বাতাস মুখরিত হয়ে থাকবে। এই জিনিসটা পৃথিবীর আর কিন্তু কোথাও ঘটে না, এটা মনে রাখতে হবে। এবং তোমাদের আমি এই রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার পাওয়া সম্পর্কে কিছু কথা বলবো, যেগুলো জানলে তোমাদের ভালো লাগবে। তোমাদের বয়স যখন আমার ছিল, তখন আমার কেন, আমার সহপাঠীদের অনেকের বিশ্বাস ছিল যে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি তো ইংরেজিতে লেখা, এবং আমরা মাস্টারমশাইদের কাছ থেকে এই কথা শুনতে খুবই অভ্যস্ত হয়েছিলাম যে রবীন্দ্রনাথের যে প্রাতিষ্ঠানিক শিক্ষা, অর্থাৎ স্কুলের শিক্ষা, সেটা বেশিদূর এগোয়নি। এবং তিনি একাধিক জায়গায় প্রকাশ্যে বলেছিলেন যে তার নিজের ইংরেজি জ্ঞানের উপর তার ভরসা নেই, দীনতা করে বলেছিলেন। খুবই বিনয়ের সঙ্গে উনি বলতেন যে ওনার নিজের ইংরেজির ওপরে ওনার নিজের ভরসা ছিল না। এই জন্য যারা রবীন্দ্রনাথের নিন্দক ছিলেন, রবীন্দ্র বিদূষক ছিলেন, তারাও কোনো সময় প্রচার করেছেন যে রবীন্দ্রনাথের যে ইংরেজিতে ট্রান্সলেশন আমরা গীতাঞ্জলিতে দেখতে পাই, সং অফারিংসে দেখতে পাই, এগুলো রবীন্দ্রনাথ স্বয়ং করেছেন কিনা এ বিষয়ে সন্দেহের যথেষ্ট অবকাশ আছে। এবং কেউ কেউ আমাদের মাস্টারমশাইদের মধ্যেও এমন বলেছেন যে এই ট্রান্সলেশনটা বা অনুবাদটা ডব্লিউ.বি. ইয়েটস, রবীন্দ্রনাথের একজন বড় অনুরাগী, তিনি রবীন্দ্রনাথের হয়ে করে দিয়েছিলেন। আমাদের এই ভ্রান্তি নিরসনের জন্য খুব অপেক্ষা করতে হয়নি, আমাদের এই ভ্রান্তি নিরসন হয়েছিল এবং আমরা যথাসময়ে জেনেছিলাম যে এটি একটি সম্পূর্ণ ভ্রান্তিমূলক প্রচার। খুব দুঃখের বিষয় যে আমাদের সময়ে, অন্তত গ্রামাঞ্চলে, অনেক শিক্ষিত ভদ্রলোকের মধ্যেও এই ধারণাটা বদ্ধমূল ছিল যে রবীন্দ্রনাথ তার গীতাঞ্জলির কবিতাগুলো স্বয়ং ইংরেজিতে অনুবাদ করেননি। এর চেয়ে মিথ্যা আর কিছু হতে পারে না। রবীন্দ্রনাথ নিজে এই কবিতাগুলির অনুবাদ করেছিলেন, শিলাইদহতে শুরু করেছিলেন। তারপরে যখন 1912 সালে ইংল্যান্ড যাত্রা করলেন, দ্য সিটি অফ গ্লাসগো জাহাজে পুত্র রথীন্দ্রনাথের সঙ্গে, পুত্রবধূ প্রতিমা দেবীর সঙ্গে
এবং ত্রিপুরার রাজপুত্র সোমেন্দ্রচন্দ্র দেববর্মার সঙ্গে তখন জাহাজের ডেকে চেয়ারে হেলান দিয়ে তিনি অনেক কবিতার অনুবাদ করেছেন। তোমাদের অনেকের মনে আর একটা ভুল ধারণা থাকতে পারে, সেই ভুল ধারণাটার সম্পর্কে আমি কিছু বলবো। তোমরা জানো যে রবীন্দ্রনাথের বাংলাতেই মূল গীতাঞ্জলি বলে একটি কাব্যগ্রন্থ আছে, তাতে 157টি কবিতা আছে। কিন্তু কখনো ভেবো না যে রবীন্দ্রনাথের ইংরেজি গীতাঞ্জলি, দ্য গীতাঞ্জলি সং অফারিংস, সেটি কেবল ওই গীতাঞ্জলির কবিতাগুলিরই অনুবাদ, একেবারেই নয়। রবীন্দ্রনাথ ওই মূল বাংলা গীতাঞ্জলির 157টি কবিতার মধ্য থেকে 53টি কবিতা নির্বাচন করেছিলেন এবং বাকি 8টি কাব্যগ্রন্থ থেকে আরও কবিতা নিয়েছিলেন এবং একটি নাটক, যে নাটকটির নাম অচলায়তন, তার থেকে একটি কবিতা নিয়েছিলেন। যে 8টি কাব্যগ্রন্থের কথা বলছি, বুঝতে পেরেছ ছাত্ররা? সেই 8টি কাব্যগ্রন্থ হচ্ছে গীতিমাল্য, খেয়া, নৈবেদ্য, কল্পনা, চৈতালি, শিশু, স্মরণ, উৎসর্গ, এই রকম, এবং অচলায়তন নাটকের কথা বলেছি। এইগুলো নিয়ে উনি ইংল্যান্ডে এলেন। ইংল্যান্ডের লন্ডন স্টেশন থেকে ব্লুমসবেরি বলে একটি জায়গা যাচ্ছেন, তখন একটি অঘটন ঘটল। সেটি কি? ওই যে কবিতাগুলোর তিনি নিজে ট্রান্সলেশন করেছিলেন, অনুবাদ করেছিলেন, সেইগুলি একটি অ্যাটাচির মধ্যে ছিল এবং অনেক দরকারি কাগজপত্র ছিল, এবং সেটি তিনি তার পুত্র রথীন্দ্রনাথের জিম্মায় রেখেছিলেন। অন্যমনস্কতার জন্য ওই অ্যাটাচিটি সঙ্গে নিয়ে যেতে রথীন্দ্রনাথ ভুলে গেলেন। অর্থাৎ ওই পাতাল রেলে, আমরা যেটাকে এখন মেট্রো রেল বলি, পাতাল রেল, ওরা বলতো টিউব রেল, সেই টিউব রেলের মধ্যে ওই অ্যাটাচি থেকে গেল। যখন আবিষ্কার করা গেল তখন সে একটা মহাসংকট উৎপন্ন হলো বলতে পারো, এবং রথীন্দ্রনাথ সঙ্গে সঙ্গে স্টেশনে গেলেন, যেখানে হারিয়ে যাওয়া জিনিসের অনুসন্ধান করা যায়, লস্ট প্রপার্টি অফিস। অত্যন্ত স্বস্তির ব্যাপার, আশার ব্যাপার, সেটা হচ্ছে ওই অ্যাটাচিটি পাওয়া গেল। এবং একজনের নাম তোমাদের মনে রাখতে হবে, উইলিয়াম রোটেনস্টাইন, একজন বরেণ্য চিত্রশিল্পী। তিনি ভারতীয় চিত্রকলা সম্পর্কে সম্যক ধারণা লাভ করবার জন্য ভারতবর্ষে এসেছিলেন এবং জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে এসেছিলেন। অবনীন্দ্রনাথ, গগনেন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করেছিলেন এবং রবীন্দ্রনাথের একটি ছবিও তিনি এঁকেছিলেন। এই রটেনস্টাইন ইংল্যান্ডে রবীন্দ্রনাথের কবি পরিচিতির প্রসারে একটি উল্লেখযোগ্য অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। এই কথাটি সবসময় মনে রাখতে হবে। এই রটেনস্টাইন একজন গণ্যমান্য চিত্রশিল্পী ছিলেন এবং বরেণ্য সাহিত্য সমালোচক ছিলেন, এবং তাকে ইংল্যান্ডের অনেক প্রভাবশালী সাহিত্যসেবী এবং সাহিত্যরসিক মানুষ খুব শ্রদ্ধার চোখে দেখত। ওনার মাধ্যমেই রবীন্দ্রনাথ ইংল্যান্ডের জ্ঞানী গুণীজনের সঙ্গে পরিচিত হন। এই রটেনস্টাইনই ওই গীতাঞ্জলিতে যে কবিতাগুলো উনি একসঙ্গে করলেন, আমি আগেই বলেছি গীতাঞ্জলি থেকে 53টি কবিতা নিয়েছিলেন এবং 8টি কাব্যগ্রন্থ এবং অচলায়তন কাব্য থেকে আর 50টি নিয়েছিলেন। সব মিলিয়ে ওই গীতাঞ্জলিতে 103টি কবিতা আছে। এর পাণ্ডুলিপিগুলো রটেনস্টাইন টাইপ করে 3জন অত্যন্ত বিদগ্ধ ব্যক্তির কাছে পাঠালেন। একজন ডব্লিউ.বি. ইয়েটস, তিনি রবীন্দ্রনাথের চেয়ে বয়সে 4 বছরের ছোট। সবাই জানো রবীন্দ্রনাথ ঠাকুর 1861 সালে জন্মগ্রহণ করেছিলেন। ইয়েটস জন্মেছিলেন
1865 সালে। এবং এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি, ডব্লিউ.বি. ইয়েটস একজন রবীন্দ্র অনুরাগী তো ছিলেনই, তিনি কিন্তু বিশ্ব সাহিত্যের একজন অত্যন্ত বরেণ্য কবি হিসেবেও স্বীকৃত। এবং তোমরা জানলে আনন্দিত হবে যে রবীন্দ্রনাথের নোবেল পাওয়ার 10 বছর পরে, অর্থাৎ কিনা 1823 সালে ডব্লিউ.বি. ইয়েটস স্বয়ং সাহিত্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন। এই ডব্লিউ.বি. ইয়েটসের কাছে পাঠানো হলো পাণ্ডুলিপির টাইপড ভার্সনটা, এবং আরেকজনের কাছে পাঠানো হলো, তার নাম এসি ব্র্যাডলে। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাহিত্যে কবিতার অধ্যাপক ছিলেন। এসি ব্র্যাডলে তিনি বিশ্ববিখ্যাত শেক্সপিয়ার সমালোচক। সেই এসি ব্র্যাডলের কাছে পাঠানো হলো ওই টাইপড পাণ্ডুলিপিটা। এবং আর একজন, তিনি একেশ্বরবাদী সাহিত্য রসিক এবং সাহিত্য সমালোচক স্টাফোর্ড ব্রুক। এই তিনজনেই মুগ্ধ, অভিভূত। এবং তারপরে যখন 27শে জুন 1912 রটেনস্টাইনের বাড়িতে সান্ধ্যভোজে ডব্লিউ.বি. ইয়েটসকে নেমন্তন্ন করা হলো, রবীন্দ্রনাথ সেখানে আছেন, সেখানে ডব্লিউ.বি. ইয়েটস উচ্ছ্বসিতভাবে প্রশংসা করেছিলেন। এবং আমি এইখানে তোমাদের একটা কথা বলি, এই ডব্লিউ.বি. ইয়েটস পরবর্তীকালে যখন গীতাঞ্জলি প্রকাশ হলো, তার একটি ভূমিকা লিখে দিয়েছিলেন। সেই ভূমিকা যারা পারবে তারা পড়বে। সেখানে তিনি একটা অদ্ভুত কথা বলেছেন। গীতাঞ্জলির কবিতাগুলি পড়ে ডব্লিউ.বি. ইয়েটস এমনই বিহ্বল, অভিভূত, আবিষ্ট, মুগ্ধ হয়েছিলেন যে তিনি প্রকাশ্যে স্বীকার করেছেন এবং ওই ভূমিকায় লিখেছেন যে আমি দিনের পর দিন গীতাঞ্জলির পাণ্ডুলিপিকে আমার পকেটে বয়ে নিয়ে বেড়াতাম। বাসে যাচ্ছি সেখানে, ট্রেনে যাচ্ছি সেখানে, রেস্তোরাঁতে বসে আছি সেখানে। এবং যখন গীতাঞ্জলি পড়বার জন্য খুলতাম, প্রায় সঙ্গে সঙ্গেই আমাকে সেটিকে বন্ধ করে দিতে হতো, পাছে অন্যান্যরা আমাকে অভিভূত, বিহ্বল, আবিষ্ট, মন্ত্রমুগ্ধ অবস্থায় দেখে ফেলে। এই সংকোচে, এটি কিন্তু একটা অদ্ভুত কথা। 7 সমুদ্র 13 নদীর পারের একজন কবি, যিনি নিজে স্বয়ং নোবেল পুরস্কার বিজয়ী হয়েছিলেন 1913-র 10 বছর পরে 1923 সালে, তার কাছ থেকে আমরা এই জবানি পাচ্ছি। শুধু তাই নয়, নোবেল পুরস্কার যখন ঘোষণা হয়, সেই নোবেল পুরস্কার ঘোষণার আগের 1 বছর থেকে প্রস্তুতি নেওয়া হয়। এটা তো একটা সাধারণ ব্যাপার নয়। সারা বিশ্বের দ্য মোস্ট প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড দ্যাট এনি পোয়েট কুড থিঙ্ক অফ, এই রকম ব্যাপার। তো এই যখন রবীন্দ্রনাথের নাম ঘোষিত হলো, সেই মুহূর্তের কথাটা তোমরা একবার চিন্তা করে দেখো দেখি। সে বছর রয়্যাল সোসাইটি অফ লিটারেচার ইংল্যান্ডের তার 97 জন সদস্য টমাস হার্ডির নাম প্রস্তাব হিসেবে রেখেছিলেন, মনোনয়ন দিয়েছিলেন। টমাস হার্ডি একজন বিশ্ববিখ্যাত ঔপন্যাসিক কিন্তু, এবং আরও 27 জনের মনোনয়ন এসেছিল ফ্রান্স থেকে, জার্মানি থেকে, সুইজারল্যান্ড থেকে, ফিনল্যান্ড থেকে, সুইডেন থেকে, যে সুইডেনের সুইডিশ একাডেমি নোবেল পুরস্কার দেয়, সেই হোস্ট কান্ট্রি অর্থাৎ কিনা সুইডেন থেকে মনোনয়ন এসেছে, ফিনল্যান্ডের কথা বলেছি, বেলজিয়াম থেকে এসেছে 27টি নাম। এবং এই রবীন্দ্রনাথের নাম কোনো দেশের থেকে মনোনীত হয়ে আসেনি, কিন্তু একজন ইংরেজ সাহিত্যিক, তার নাম স্টার্জ মুর, তার নাম পাঠিয়ে দিলেন সুইডিশ একাডেমিতে। সুইডিশ একাডেমি তখন আর একজন বিশিষ্ট ব্যক্তিকে বললেন
এই মনোনয়নটা পরীক্ষা করে দেখতে, কতখানি গ্রহণযোগ্য সেটা বিচার করে দেখতে। তিনি গীতাঞ্জলি পড়লেন, সমসাময়িক পত্রপত্রিকাতে রবীন্দ্রনাথ সম্পর্কে যে সমালোচনা বেরিয়েছে সেগুলো পড়লেন, দি গার্ডেনার বলে আরেকটি কবিতার সংকলনও পড়লেন। পড়ার পর তিনি কি লিখলেন সেটাও প্রণিধানযোগ্য। নো পোয়েট ইন ইউরোপ সিন্স দ্য ডেথ অফ গয়েটে ইন 1832 can rival Tagore in noble humanity, in unaffected simplicity। যে নোবেল হিউম্যানিটি অর্থাৎ কিনা মহান মানবিকতায় এবং অকৃত্রিম সরলতায় এবং ধ্রুপদী প্রশান্তিতে ইউরোপের কোনো কবি নেই। 1832 মহান জার্মান কবি গয়েটের মৃত্যুর পর যিনি রবীন্দ্রনাথের সমকক্ষ বলে বিবেচিত হতে পারেন। কি বিরাট কথা! আর একজন কবি যিনি নিজেও রবীন্দ্রনাথের নোবেল পুরস্কারের পর 2 বছর পরে স্বয়ং নোবেল পুরস্কার পেয়েছিলেন, তিনি একজন সুইডিশ কবি। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ হয়েছিল, তোমরা জানো, কেউ জানো, তাই নোবেল পুরস্কার দেওয়া হয়নি সাহিত্যের জন্য বছর। 15 সালেও দেওয়া হয়নি। 16 সালে হেইডেন স্ট্যাম বলে একজন সুইডিশ কবি, তিনি গীতাঞ্জলি পড়ে এমন মুগ্ধ হয়েছিলেন যে তিনি বহু কথার মধ্যে একটি কথা লিখেছিলেন, যে কথাটি তোমাদের বলার লোভ আমি সংবরণ করতে পারছি না। সেটা বলছেন কি, যে আমি ওটা পড়ার পর কীরকম অনুভব আমার হয়েছিল। ইট ওয়াজ লাইক ড্রিঙ্কিং দ্য ওয়াটার অফ এ ফ্রেশ ক্লিয়ার স্প্রিং। খুব প্রণিধানযোগ্য কথা। মনে হলো যেন একটি তৃষ্ণার্ত লোক একটি ঝর্ণার কাছে গেছে এবং ঝর্ণার শীতল এবং টাটকা জল আকণ্ঠ পান করছে। শান্তি, এই অনুভূতি হচ্ছে গীতাঞ্জলি পড়ে। আর সত্যিকারের গীতাঞ্জলির যে কবিতাগুলো তোমরা যদি কখনো পড়ো দেখবে, এটি হচ্ছে রবীন্দ্রনাথের সঙ্গে তার অন্তর্যামীর অন্তরঙ্গতম কথোপকথন। সেখানে তার জীবন দেবতার বলো বা ঈশ্বর বলো বা রাজাধিরাজ বলো, তার সঙ্গে তার প্রাণীর খেলা চলছে। এই রকম কবিতা এই ইউরোপীয় সাহিত্য রসিকরা আগে দেখেননি, মুগ্ধ বিস্মিত। এবং সেই সময় মনে রাখতে হবে, ইউরোপে প্রথম বিশ্বযুদ্ধের কালো মেঘের ছায়া পড়েছে, স্বার্থে সংঘাত। প্রথম বিশ্বযুদ্ধ আসন্ন, দেখো তোমরা এখনই ঝড় আসার আগে কেমন একটা থমথমে ভাব হয়, ঠিক সেই রকম ইউরোপে তখন ভাব। মানুষ বিধ্বস্ত, মানুষ অশান্ত। এবং নোবেল পুরস্কার পাওয়ার পর বুঝলে, একটি পত্রিকা লিখেছিল যে রবীন্দ্রনাথের কবিতামালার মধ্যে এমন একটা স্নিগ্ধ গভীর প্রশান্তি আছে, যার শিক্ষা বর্তমানের পাশ্চাত্যের তাপিত বিধ্বস্ত অশান্ত মানুষের পক্ষে খুব জরুরি। সবাই একটা কথা বলছেন, এই গীতাঞ্জলির কবিতা পড়ে মনের মধ্যে যেন শান্তি বাড়ি বর্ষণ হচ্ছে। এটি ইউরোপের দরকার ছিল। এবং রবীন্দ্রনাথের নিজের জীবনে তখন, তার আগেও অনেক শোকের ঘটনা ঘটেছে। পরপর 1902 থেকে 1907 পিতৃবিয়োগ হলো, স্ত্রী বিয়োগ হলো, মধ্যমা কন্যার প্রয়াণ হলো এবং তার অতি প্রিয় কনিষ্ঠ পুত্র সমীন্দ্রনাথের মৃত্যু হলো। এতগুলি বিয়োগ ব্যথাকে তিনি আত্মস্থ করে, পরিপাক করে সৃষ্টিকর্মের পথে এগিয়ে গেছেন। এবং চারদিকে তখন ভারতবর্ষে স্বাধীনতার আন্দোলন চলছে, অশান্ত রাজনৈতিক পরিবেশ। রবীন্দ্রনাথ এই গীতাঞ্জলির কবিতাগুলিতে অন্তর্মুখী হয়েছেন। এবং ওই যে বললাম,
তার ঈশ্বরের সঙ্গে, জীবন দেবতার সঙ্গে অন্তরঙ্গতম কথোপকথনে লিপ্ত হয়েছেন। এবং 13ই নভেম্বর 1913-তে সুইডিশ একাডেমি কি ঘোষণা করে দিল দেখো। শেষ পর্যন্ত কিন্তু হ্যাঁ আচ্ছা, তো শেষ পর্যন্ত তাকে নোবেল পুরস্কার দেওয়া হলো, ঘোষণা হয়ে গেল যে দি নোবেল প্রাইজ ফর লিটারেচার ফর 1913 হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড টু দি ইন্ডিয়ান পোয়েট রবীন্দ্রনাথ টেগোর। তোমরা তখন এবং তারা লিখলেন, তারা একটা কথাই লিখলেন তাদের ঘোষণায়, যে আপনি আপনার কবিতার মাধ্যমে পরম নৈপুণ্যে আপনি যে ভাবজগৎ নির্মাণ করেছেন, সেই ভাবজগৎ ওয়েস্টার্ন লিটারেচারের অঙ্গ হয়ে গেছে। সুতরাং আজকের এই দিনেতে তোমাদের এই কথাগুলি মনে রাখতে হবে, এবং তোমরা রবীন্দ্রনাথ পড়লে শুধু বাংলা ভাষার সৌন্দর্য উপভোগ করবে না, বাংলা ভাষার মধ্যে কত সৌন্দর্য আছে সেটা উপলব্ধি করবে না, তোমরা একটা অপূর্ব সৌন্দর্যের জগতের আস্বাদ পাবে। সবাইকে আমি শুভেচ্ছা জানিয়ে এবং আমাদের অধ্যক্ষ মহারাজকে অনেকক্ষণ ধরে আটকে রাখার জন্য আমি খুবই সংকোচ বোধ করছি। সবাই তোমরা ভালো থাকো, নমস্কার।